ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচিত একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি তার ফুল ফুটুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কাব্যগ্রন্থটির প্রকাশ 1957 সালে। এই কবিতাটির মধ্যে এক অবিবাহিত আইবুড়ো মেয়ের লাঞ্ছিত জীবনের ছবিকে তুলে ধরা হয়েছে। আসা যাক এই কবিতাটির আলোচনায়। কবি প্রথমেই বলেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই পংক্তি দুটি এই কবিতাটির ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দেখা যায় যে ফুল ফোটার সঙ্গে বসন্ত ঋতুর এক বসন্ত ঋতুর আগমনের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। বসন্ত ঋতু এলেই ফুল ফোটে, কিন্তু কবি যেন এই যে সম্পর্ক, বসন্ত ঋতুর সঙ্গে ফুল ফোটার সম্পর্কের, এখানে যেন কবি বিরুদ্ধ মত পোষণ করেছেন। আমরা তার আরো কবিতাতে পাই যে আহ, কবি লিখেছিলেন একদা পদাতিক আহ, কবিতায় যে প্রিয় ফুল খেলবার দিন নয় অত্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মত্ত, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। তো জীবন সংঘাতের যে ছবিকে, যে মানুষের জীবনের যে বাস্তব কঠোর জীবনের ছবিকে কবি তুলে ধরেছিলেন রোমান্টিকতাকে নস্যাৎ করে। তো যাই হোক, এখানে দেখা যায় যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, অর্থাৎ ফুল ফুটতেও পারে আবার নাও ফুটতে পারে, কিন্তু তবু বসন্ত ঋতুর আগমন ঘটছে। বসন্ত ঋতুর আগমন অবশ্যম্ভাবী। আচ্ছা, যাই হোক, পরের স্তবকে কবি লিখছেন যে শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। দেখো, শান বাঁধানো ফুটপাত হলো নাগরিক জীবনের প্রতীক, নাগরিকতার প্রতীক। তো সেই শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে কাঠখোট্টা গাছ, যার মধ্যে প্রাণ রসের শুষ্কতা রয়েছে, কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। তো সেই কাঠখোট্টা গাছটিও বসন্ত ঋতুর আগমনের সংবাদে সাড়া দিয়েছে। কবি আবার বলছেন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, অর্থাৎ এই যে বললাম যে এই পংক্তি দুটো ধ্রুবপদের মতো ব্যবহার করা হয়েছে দুইবার। এরপরেই কবি চলে গেছেন এক অতীত দিনের বিভীষিকাময় দিনের কথাতে। যখন কবি লিখছেন যে আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। অর্থাৎ আলোর চোখে কালো ঠুলি পরিয়ে, মানে বলা হচ্ছে এখানে অন্ধকারময় দিনের কথা, বিভীষিকাময় দিনের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর যে দিনগুলো মানব জীবনে হঠাৎ করে এসেছিল এবং মানব জীবন থেকে তাদের সৌন্দর্যকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, কত মানুষের মৃত্যু হয়েছিল, কত প্রিয়জন তাদের যে আহ, যে প্রিয়জনকে হারিয়েছিল, মৃত্যু এসে কেড়ে নিয়েছিল মানুষের আপনজনদেরকে, যারা সেই অন্ধকারময় বিভীষিকার মধ্যে হারিয়ে গিয়েছিল, আর কিন্তু ফিরে আসেনি। তো সেই ধরনের দিন যেন আর না ফেরে, এটা আকাঙ্ক্ষা করা হচ্ছে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা উকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। এবং সেই বিভীষিকাময় দিনগুলোতেই দেখা যায় যে একটা হরবোলা ছেলে, অর্থাৎ ভিখিরি ছেলে, যে কোকিল ডাকতে পারতো, কোকিলের ডাক ডাকতে পারতো, তাকেও সেই যে বিভীষিকাময় দিনগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আর কিন্তু সে ফিরে আসেনি।
লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগোলির এক কালো কুৎসিত মেয়ে, আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল। অর্থাৎ রেলিংয়ে বুক চেপে ধরে যে পাড়ার যে বর্ণিত যে পাড়া, তো সেখানকার এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে যে জেনে গেছে তার আর কোনোদিনও বিবাহ হবে না। তো সে সেই সমস্ত অতীত দিনের যে বিভীষিকাময় দিনগুলো যেগুলো পেরিয়ে গেছে, সেই দিনগুলোর কথা ভাবছিল এবং একই সঙ্গে ভাবছিল সেই হরবোলা ছেলেটির কথা। সেই হরবোলা ছেলেটি এই ছিল তার মনের মানুষ। তার সঙ্গে তার বিয়ে হবার কথা ছিল, কিন্তু আর সে ফিরে আসবে না বলে সেই মেয়েটির আর কিন্তু বিয়ে হবার সম্ভাবনা নেই। তো সে তার স্মৃতিতে সেই সমস্ত অতীত দিনের কথা এবং হরবোলা ছেলেটির কথা তার মনে পড়ছিল। এখানে দেখো বর্ণনার এই কবিতার যে ব্যঞ্জনাগুলো দেখো, এখানে কবিতায় কি ধরনের বর্ণনা করা হয়েছে, যে গায়ে হলুদ দেওয়া বিকেল বেলার কথা। গায়ে কি ধরনের বিকেলের কথা বলা হয়েছে? গায়ে হলুদ দেওয়া বিকেল, অর্থাৎ গায়ে হলুদ দেওয়ার যে বিষয়টি, তা আমাদের বিবাহ সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। তো এই ধরনের বর্ণনা দ্বারা বিবাহের যে অনুষঙ্গ, বিয়ের যে অনুষঙ্গ, তা কিন্তু মনে পড়ায়। তাছাড়া লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো এই ধরনের বর্ণনা, যে এখানে বিয়ের অনুষঙ্গ কিন্তু আমাদেরকে মনে করায়। অর্থাৎ বিয়ের অনুষঙ্গ আর অন্য কারণেই সেই আইবুড়ো মেয়েটির। যাই হোক, যখন সেই আইবুড়ো মেয়েটি যখন তার অতীত দিনের কথা স্মরণ করছিল, ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো একটি প্রজাপতি। তার প্রজাপতি মিলনের ইঙ্গিত নিয়ে আসে মানব জীবনে, একই সঙ্গে বিয়ের ইঙ্গিত নিয়ে আসে প্রজাপতি। তো আইবুড়ো মেয়েটির গায়ে এসে যখন প্রজাপতিটি বসলো, তখন আইবুড়ো মেয়ে তাকে আমরণ লক্ষ্মী ছাড়া বলে আহ সম্বোধন করে, তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ, অর্থাৎ ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তো আহ আইবুড়ো মেয়েটিও কিন্তু জেনে গেছে যে তার বিয়ের আর সম্ভাবনা নেই। তাই যখন প্রজাপতিটি তার গায়ে এসে বসলো, আইবুড়ো মেয়েটি তাকে কিন্তু এড়িয়ে গেল। তার দুর্দশাময়, তার যে লাঞ্ছিতপূর্ণ জীবনকে সামনে রেখে আইবুড়ো মেয়েটি যেন সেই কথাটি হয়তো তার মনের মধ্যে বিয়ের যে বাসনার যে ভাবনাগুলো, সেগুলো হয়তো ছিলই, কিন্তু যাই হোক, সে জেনে গেছে তার বিয়ে আর হবার সম্ভাবনা নেই। তাই সে ভেতরে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দাড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। দেখো, এখানে আছে ব্যঞ্জনা, এখানে রয়েছে বিদ্রূপ। এখানে বলছেন কবি যে অন্ধকারে মুখ চাপা দিয়ে, এখানে কবি অন্ধকারে মুখ চাপা দিয়ে দাড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। অর্থাৎ কবি এখানে কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন যে আম, যদিও আইবুড়ো মেয়েটি প্রজাপতিকে এড়িয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু তখনও তার হৃদয় এবং মনের চোরাকুঠুরিতে বাসনার যে সূক্ষ্ম অনুভূতি রয়েছে, যে আহ ভালোবাসা পাবার বাসনা, যে বিয়ের যে বাসনা, সেই বাসনাকে কিভাবে সে বুড়ো মেয়েটি বন্ধ করতে পারবে? যদিও সে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার হৃদয়ের মধ্যে যে মিলনের ইচ্ছা আছে, তার হৃদয়ের মধ্যে যে ইচ্ছে আছে, হৃদয়ের যে বাসনা, সেই বাসনাকে সেই বুড়ো মেয়েটি কিভাবে বন্ধ করতে পারবে?
সেই বাসনা তো বারবার আসবে, সেই স্মৃতিও তো বারবার আসবে। অর্থাৎ আহ, এই বিষয়টি এই কবিতাটিতে বলা হচ্ছে। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে পুরো কবিতাটিতে কিন্তু ফুল ফোটার দৃশ্যের বর্ণনা কিন্তু নেই। তাহলে এখানে কবি কোন ব্যঞ্জনায় এই ফুল ফুটুক না ফুটুক শব্দটিকে ব্যবহার করলেন? এমনও হতে পারে যে বিয়ের ফুল ফোটার কথা বলছেন কবি, যে মানুষের জীবনে হয়তো কৃত্রিম প্রথার দ্বারা কিংবা নানান প্রথা বা প্রতিকূলতার দ্বারা মানুষের জীবনে সঠিক সময়ে বিয়ের ফুল না ফুটলেও বসন্তের আগমন প্রকৃতিতে সঠিক সময়ে হয়। এই ভাবনাটিই যেন কবি এই কবিতাটির মধ্যে দিয়ে অভিব্যক্ত করেছেন। পাশাপাশি এক সংঘাতপূর্ণ জীবনের কথা, এক সংকটপূর্ণ জীবনের কথা, বাস্তব কঠোর জীবনের প্রতিচ্ছবিও এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। এই ভাবনাটিই এখানে কবি অভিব্যক্ত করতে চেয়েছেন। আর এই কবিতাটির আলোচনা এখানেই শেষ। আমি আসবো পরের ক্লাসে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে। এখানেই আজকের ক্লাস শেষ। নমস্কার, ধন্যবাদ।